এসআই নিয়ে ফের হয়ে গেল বড় খেলা। এই কার্ডটি বা এই কাগজটি যদি আপনাদের কাছে থাকে, যদিও এই কাগজটি কিন্তু সব থেকে ইজিলি অ্যাভেলেবেল ছিল এবং অনেকের কাছে এই কাগজটি ছিল। এই কাগজটি যদি এখন আপনাদের কাছে থাকে না, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকে, সেক্ষেত্রে হিয়ারিংয়ে গিয়ে আপনি এই কাগজটি দেখাতে পারবেন না। অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত ডাউট ছিল কি এই কাগজটা দেখালে হয়ে যাচ্ছিল, কিন্তু এবার এই সহজলভ্য কাগজটিকে আপনি দেখাতে পারবেন না। তার পরিবর্তে আপনাকে দেখাতে হবে অন্য একটি কাগজ। তো সেক্ষেত্রে কোন কাগজ নিয়ে এই বড় নির্দেশিকা জারি করেছে জানাবো, এবং এসআইআর এর হিয়ারিং নিয়ে না আরও কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের জানাবো, যেটা কিন্তু আপনাদের জানাটা খুবই দরকার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এসআইআর এর হিয়ারিংয়ে ফার্স্ট ফেজে যাদের ডেকেছে তাদের হিয়ারিং চলছে। ফার্স্ট ফেজে কাদের ডেকেছে? নর্মালি যারা আনম্যাপড ছিল, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল না এবং 2025-এর ভোটার লিস্টে যাদের নাম রয়েছে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নেই, কিন্তু তাদের বয়স ধরুন 40-এর ওপরে, তো সেই সমস্ত ভোটারদের এবার ফার্স্ট ফেজে হিয়ারিংয়ে ডেকেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও দেখা গেছে যে টেকনিক্যাল গ্লিচেসের কারণে বেশ কিছু ভোটার রয়েছে যারা কি হয়েছে 2002 সালের ভোটার লিস্টে তো তাদের নাম ছিল, কারণ তাদের কাছে যে হার্ড কপি রয়েছে হার্ড কপিতে নাম আছে, কিন্তু কোনো কারণে যখন সেই কপিটিকে আপলোড করা হয়েছে সেই পার্টটি মিসিং চলে গেছে। তো কি হয়েছে, সেই জন্য ওই পার্টিতে তাদের নাম নেই, কিন্তু তাদের নাম তো হার্ড কপিতে রয়েছে। অর্থাৎ টোটাল টেকনিক্যাল গ্লিচেসের কারণে এই পুরো ব্যাপারটি হয়েছে। তো সেই কারণে এই ধরনের ভোটারদের আর হিয়ারিংয়ে যেতে হবে না। নির্বাচন কমিশন বলেছে যে এদের কাছে যদি হিয়ারিংয়ের নোটিশ অলরেডি চলে যায়, তাহলে পরে বিএলও তাদেরকে ফোন করে বলবে যে তাদের হিয়ারিংয়ে যাওয়ার দরকার নেই, শুধুমাত্র একটি কাগজ যদি তারা দেখাতে পারে তাহলে পরেই হয়ে যাবে। কোন কাগজ দেখাতে হবে? দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই সমস্ত ভোটারদের শুধুমাত্র দেখাতে হবে যে 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে তাদের যে হার্ড কপি রয়েছে সেই হার্ড কপিতে তার নাম রয়েছে। যদি দেখাতে পারে বিএলও বাড়িতে যাওয়ার পরে ওই ছবিটিকে, ওই পেজের ছবিটিকে আপলোড করে যদি জমা দিতে পারে তাহলেই হয়ে যাবে। অর্থাৎ আপলোড করবে বিএলও, জমাও করবে বিএলও, কিন্তু শুধুমাত্র আপনাকে সেটাকে দেখাতে হবে। যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনাকে আর কোনো ডকুমেন্টস দিতে হবে না। এবং যাদের কাছে অলরেডি নোটিশ যায়নি, ইস্যু হয়েছে, তো সেগুলো নোটিশটা তাদের বাড়িতে যাবে না, ইআরও এবং এইআরওরা সেটা রেখে দেবেন এবং তাদের কাছেও বিএলও যাবেন। বিএলও যাওয়ার পরে শুধুমাত্র ওই কাগজটি যদি আপনি দেখাতে পারেন তাহলেই হয়ে যাবে। তো এটাতে হলো ফার্স্ট ফেজ, অর্থাৎ যাদের আর হিয়ারিংয়ে যাওয়ার দরকার নেই। এবার দেখুন, হিয়ারিংয়ে যাওয়ার পরে না ফার্স্টে আপনাদের কি বলবে। ফার্স্টে যারা হিয়ারিংয়ে গেছেন তারা অবশ্যই বলবেন যে ঠিক কিনা। অবশ্য আমি শুনে এসেছি এবং অনেক জায়গায় খবর নিয়ে জেনেছি যে এরকমভাবেই হচ্ছে। কি হচ্ছে, ফার্স্টে আপনাদের জিজ্ঞেস করবে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ কত। জন্ম তারিখ ধরুন আপনাদের আধার কার্ডে রয়েছে একটা, ভোটার কার্ডে রয়েছে একটা, প্যান কার্ডে রয়েছে একটা, এটা কিন্তু অনেকের আছে। তো এমন যদি আপনাদের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এক্স্যাক্ট কোনটা জন্ম তারিখ সেটা কিন্তু আপনাকে অবশ্যই মেনশন করতে হবে এবং আপনাকে জানাতে হবে যে আমার এক্স্যাক্ট জন্ম তারিখ হচ্ছে এটা। তো জন্ম তারিখ আপনি বললেন, এবার জন্ম তারিখের উপরে বেস করে না আপনাদের এবার ডকুমেন্টস চাইবে নির্বাচন কমিশন। যদি আপনার জন্ম 1987-এর 1 জুলাইয়ের আগে হয়, তাহলে যদি আপনারা আনম্যাপড থাকেন, অর্থাৎ আপনাদের নাম যদি 2002 সালের ভোটার তালিকাতে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার যে 13টি ডকুমেন্টস রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড সহ, এবং 11টি ডকুমেন্টস, 12 নম্বর ডকুমেন্টস হচ্ছে বিহারের এসআইআর এর কপি এবং আসামের এসআইআর এর কপি, এবং 13 নম্বর ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড। সেটা কিন্তু শুধুমাত্র পরিচয়পত্রের প্রমাণ, আধার কার্ড দিয়ে আপনি নাগরিকত্ব দাবি করতে পারেন না। তো হয়ে গেল, ওই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো শুধুমাত্র আপনাকে আপনার যে 13টি ডকুমেন্টস বললাম সেই 13টি ডকুমেন্টসের মধ্যে আধার কার্ড সহ যে কোনো একটি ডকুমেন্টস জমা করতে হবে। সেক্ষেত্রে মাধ্যমিকের আপনি সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে হবে, অথবা যদি আপনাদের কাছে বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট দিলে হবে, পাসপোর্ট দিলে হবে, কাস্ট সার্টিফিকেট দিলে হবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু পরে আসছি আমরা, এখানে কিন্তু বড়সড় একটা নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। তো ওটা দিলে হয়ে যাবে। তো দিয়ে দিলেন, হয়ে গেল। সেকেন্ড স্টেজে আসছে, যদি আপনার জন্ম 1 জুলাই 1987 থেকে 1 এপ্রিল 2004-এর মধ্যে হয়, তাহলে পরে আপনাকে আপনার ডকুমেন্টস দিতে হবে একটি, এবং আপনার বাবা অথবা আপনার মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনের যে 11টি ডকুমেন্টস আছে তার মধ্যে একটি ডকুমেন্টস দিতে হবে। এবার যদি আপনার জন্ম 2004-এর 1 এপ্রিলের পরে হয়, সেক্ষেত্রে আপনার বাবার এবং আপনার মায়ের এই তিনজনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে।
ক্লিয়ার, সেই ডকুমেন্টস আপনি দিলেন, তাহলে পরে আপনাদের এসআইআর এর হিয়ারিংয়ে কোনো সমস্যা হবে না। এবার একটা প্রশ্ন, ধরুন আপনার নামে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ এসছে। এবার নোটিশ আসার পরে ধরুন আপনি তখন বাড়িতে নেই, আপনি ভিন রাজ্যে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনি ছাড়া অন্য কেউ গেলে কি হবে? দেখুন, এটা নিয়েও না একটা বড়সড় কোশ্চেন মার্ক ছিল, তার উত্তর দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে যে আপনি নামে যদি নোটিশ ইস্যু হয়, আপনি যদি ভিন রাজ্যেও থাকেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সশরীরে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ ওই ব্যাপারটি চলে গেছে যে আপনার কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠিয়ে দিলে হয়ে যাবে, সেটা আর হবে না, আপনাকেই যেতে হবে। এবার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে 85 বছরের বেশি বয়সীদেরও না, তাদেরকেও হিয়ারিংয়ে ডাকছে। এই ঠান্ডার মধ্যে জুবুথুবু হয়ে তারাও যাচ্ছেন হিয়ারিংয়ের জন্যে, ও তারাও যাচ্ছেন সেক্ষেত্রে অনেক সমস্যা নিয়ে। তো এবার কেননা 85 বছরের বেশি মানুষ তো আর খুব একটা সুস্থ সবল থাকে না, তারা তো একটু তো শরীর খারাপ থাকে, তো তারাও যাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন বলে দিয়েছে যে 85 বছরের কারোর নামে যদি হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হয়, সেক্ষেত্রে তাদেরকে আর যাওয়ার দরকার নেই, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। যদিও এ ব্যাপারে কবে থেকে বাড়িতে যাবে বা কারা যাবেন এই নিয়ে কোনো নোটিশ ইস্যু হয়নি এখনও পর্যন্ত। হয়তো আমি ভিডিও করার 1 মিনিট পরে হলেও হতে পারে, কিন্তু ভিডিও যখন রেকর্ড করছি তখনও মধ্যেও হয়নি, তো তাদের যেতে হবে না। এবার আসছে যে অনেকজনকে দেখা যাচ্ছে, এটা আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে অনেকে আছে যাদের নামে নোটিশ ইস্যু হওয়ার পরেও তারা তারা যাচ্ছেন না। এই ধরনের ভোটারদের কি হবে? এই ধরনের ভোটারদের বাড়িতে আরও একবার নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। তারপরেও যদি তারা না আসেন, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ধরে নেবে যে আপনারা বা আপনাদের কাছে দেখানোর মতন কোনো নথি নেই, সেক্ষেত্রে আপনাদের নাম চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না। গেল, ক্লিয়ার? তো এবার ধরুন আপনারা যে ডকুমেন্টস রয়েছে 11টি ডকুমেন্টস, সেই ডকুমেন্টস আপনাদের কাছে নেই, আপনি অন্য যে কোনো ডকুমেন্টস জমা করে দিলেন। তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে দেখুন, চেকলিস্ট অনুযায়ী যদি আপনি দিয়ে দেন, তাহলে নির্বাচন কমিশন নিয়ে নেবে, বা তারা সেখানে যারা উপস্থিত থাকবেন তারা নিয়ে নেবেন। কিন্তু এখানে ব্যাপারটি হচ্ছে, সেটা কিন্তু তারা তখনই যে রিজেক্ট করে দেবেন তেমনটা কিন্তু নয়। যদি আপনি কোনো ডকুমেন্টস দেন, সেই ডকুমেন্টসে যদি কোনো ভুল থাকে বা সেটা যদি ভুয়ো থাকে, সেটাও তারা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে সেটাকে ডেটাবেসে আপলোড করে দেবে, সেটাকে পরে স্ক্যান করবে নির্বাচন কমিশন, যেখান থেকে ইস্যু করা হয়েছে সেখান থেকে। স্ক্যান করার পরে যদি ধরা পড়ে যে আপনি ভুয়ো, সেক্ষেত্রে তো আপনাদের বিরুদ্ধে তো 7 বছরের জেল জরিমানা তো হবেই, সেটা তো পরে গেল। আপনাদের কাছে মোবাইলে মেসেজ চলে যাবে যে আপনারা যে ডকুমেন্টস দিয়েছেন সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, আপনাদের নামে আরও একবার নোটিশ ইস্যু হবে। তারপরেও যদি আপনি দেখাতে না পারেন, তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত ভোটার তালিকাতে আপনাদের নাম থাকবে না। তো ক্লিয়ার, এই ব্যাপারটিও ক্লিয়ার। আর না গেলে কি হবে? চূড়ান্ত ভোটার তালিকাতে নাম থাকবে না। এবার আসছি যে কোন ডকুমেন্টস। দেখুন, কিছুদিন আগে বলা হয়েছিল যে 2010 সালের আগে যদি আপনার ওবিসি সার্টিফিকেট থাকে, তাহলে সেই ওবিসি সার্টিফিকেট তো আপনি দেখাতে পারবেন, সেটা দেখালেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বা যেই সমস্ত সাবকাস্টগুলো 2010-এর পরে অ্যাড হয়েছে, 2010-এর পরে ওবিসি সার্টিফিকেট মানেই যে আপনারটা হবে না তেমনটা নয়। যাদের নাম 2010-এর আগে ছিল কাস্টগুলো, তাদেরটা কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু যেই সমস্ত কাস্টগুলোকে 2010-এর পরে অ্যাড করা হয়েছে, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে, কি যেন বলতেছিলাম, আচ্ছা, যদি 2010 সালের পরে আপনাদের কাস্ট বা সাবকাস্ট যদি ইস্যু হয়, মানে জারি হয়, নাম যদি অ্যাড হয়, তো সেক্ষেত্রে সেই কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি কোনোভাবেই আপনি এসআইআরে আর যেতে পারবেন না। অর্থাৎ সেই ডকুমেন্টস যদি আপনি দেখান 2010 সালের থেকে এপ্রিল মাস মে মাস পর্যন্ত যে সমস্ত কাস্টগুলো অ্যাড হয়েছে, সেগুলো যদি আপনি দেখান, তাহলে সেগুলোকে নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করবে না, এমনটা নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। কারণ এই ধরনের কাস্টগুলোকে কী হয়েছিল, কলকাতা হাইকোর্ট অলরেডি খারিজ করে দিয়েছে এবং সেই কেস এখনও পর্যন্ত চলছে। তো সে কারণে নির্বাচন কমিশন আজকে স্পষ্ট করে দিয়েছে যে এই কাস্ট সার্টিফিকেট যেগুলো 2010-এর পরে ইস্যু করা হয়েছে, তার মানে কিন্তু এটা নয় যে আপনার কাস্ট ধরুন 2000 থেকে ছিল, আপনি ধরুন 2015 সালে আপনি কাস্ট সার্টিফিকেট বানিয়েছেন, তার মানে এটা নয় যে আপনারটা বাদ হবে, এমনটা কিন্তু একদমই নয়। আপনার
আপনার সাবকাস্ট যদি 2010 সালের পরে অ্যাড হয় না ওবিসিতে, সে এ লিস্টে হোক বি লিস্টে হোক, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন না। আশা করি বোঝাতে পেরেছি। তো সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের কাছে থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দিয়ে আপনার কোনো লাভ নেই, সেগুলো আপনি দেখাবেন না, সেগুলো কোনোভাবে নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করবে না। ইআরও এইআরও ডিএমদের কিন্তু স্পষ্টভাবে নির্দেশিকা জারি করা হয়েছে যে এমন কাস্ট সার্টিফিকেট যদি কেউ দেখায় তাহলে সেগুলোকে অ্যাকসেপ্টই না করতে। তো বন্ধুরা, এসআইআর হিয়ারিং নিয়ে অথবা এসআইআর নিয়ে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।